একটা ছোট গ্রামে ছিল টুনি পাখি নামের এক রঙিন পাখি, যেটি খুব চালাক আর মজার ছিল। টুনি ছিল এক ধরনের পাখি যার পালকগুলো ছিল নানান রঙের, যেমন লাল, নীল, হলুদ আর সবুজ। সে ছোট থেকে বড় সব বয়সী মানুষের সঙ্গে মজা করত, আর সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু তার এক সমস্যা ছিল, সে ঠিক কখনোই বেশি সিরিয়াস ছিল না। একদিন গ্রামের এক বুড়ি মহিলা নামক মিনিমা, যার পেছনে ছিল অনেক বছর তীক্ষ্ণ অভিজ্ঞতা, সিদ্ধান্ত নিলেন যে তিনি টুনি পাখির শাসক হবেন। কারণ মিনিমা জানতেন যে টুনি যত রঙিনই হোক না কেন, সে কখনো কোনো গুরুতর কাজ করে না। তাই মিনিমা টুনিকে শেখাতে চাইলেন, কাজের দিকে মনোযোগী হও আর হাসাহাসি কম করো। টুনি কিন্তু এসব কথা শুনে খুবই অবাক হল। সে চিন্তা করতে লাগল, এই বুড়িমাকে আমার মজা দেখানো দরকার। এরপর একদিন সে মিনিমাকে এক শয়তানি খেলায় ফাঁসিয়ে দিল। মিনিমা যখন বাজারে যাওয়ার জন্য বের হচ্ছিলেন, তখন টুনি তার সামনে এসে উড়ে গিয়ে বুড়ির হাঁটুর কাছে একটি ঝাঁকুনি দিল, যাতে সে লম্বা বেত দিয়ে ঠক করে নিচে পড়ে যায়। ওরে বাবা, এ কি হল? তুমি কি করছো? মিনিমা হুঙ্কারে বললেন। কিন্তু টুনি হাসতে হাসতে বলল, এটাই তো মজা, মা। তুমি ভাবছ আমি শাসন করতে শিখব, কিন্তু আমি তো সবার ভালোবাসা নেবার জন্য এসেছি। এভাবে টুনি পাখি আর মিনিমায়ের মধ্যে এক মজাদার লড়াই চলতে থাকে। তবে মিনিমা শিখলেন, টুনির মতো প্রাণীকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ তার খুনসুটি ও আনন্দের মধ্যে এমন শক্তি ছিল যা গ্রামকে উজ্জ্বল আর প্রাণবন্ত করে তুলত। শেষে মিনিমা এবং টুনি একসাথে বসে হাসির মধ্যে বুঝে গিয়েছিল, সুখী জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর কিছু সময় মজা করাটা খুব দরকারি। তাদের বন্ধুত্ব হয়ে গেল আরও শক্তিশালী, এবং গ্রামের সবাই হাসিখুশি হয়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে কঠোরতা না রেখে জীবনে মজা আর হাস্যরস থাকা খুবই গুরুত্বপূর্ণ। এক সময়ের কথা, গহীন বনের এক কোণে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল অনেক পুরনো, অনেক লোক জানত না তার নাম, কারণ সে গ্রামের জীবনের সাথে মিশেছিল না। গ্রামের মানুষ তাদের জীবন যাপন করত মাঠে, পাহাড়ে এবং নদীর ধারে, কিন্তু সেখানে এক অদ্ভুত রহস্য ছিল। গ্রামের অনেকেই গুজব শোনত যে একজন বুদ্ধিমান চোর মাঝে মাঝে ধনী ব্যবসায়ী ও জমিদারদের ঘর থেকে টাকা, সোনা চুরি করে, তবে তার চুরি কখনো খারাপ উদ্দেশ্যে হতো না। তার নাম ছিল গঙ্গাধর। গঙ্গাধর ছিলেন একজন অতি চতুর চোর, কিন্তু তিনি ছিলেন ধনীদের শত্রু, গরিবদের বন্ধু। দিনের বেলা গঙ্গাধর নিজেকে গ্রামের সাধারণ একজন কৃষক বা কাঠুরিয়া হিসেবে পরিচয় দিতেন, কিন্তু রাতের অন্ধকারে তিনি হয়ে উঠতেন এক ভয়ঙ্কর চোর। তার একমাত্র লক্ষ্য ছিল গ্রামের জমিদার ও ধনী ব্যবসায়ীদের কাছ থেকে সব কিছু চুরি করা, যা তারা অবৈধভাবে হাতিয়ে নিয়েছিল। সেই সব সম্পত্তি গঙ্গাধর পরবর্তী রাতে গরিব, অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। একদিন গ্রামের জমিদার, মালিক সুরেশচন্দ্র, তার বিশাল প্রাসাদে এক ভয়াবহ উৎসব আয়োজন করেছিলেন। সেখানে বহু ধনী মানুষ এসেছিল। সুরেশচন্দ্র মনে করেছিল তার টাকাপয়সা সবই নিরাপদ, কেউ তা ছুঁতে পারবে না। কিন্তু গঙ্গাধর জানতেন এই উৎসবের মাঝেই তার সুযোগ আসবে। গভীর রাতে সে চুপচাপ প্রবেশ করল সুরেশচন্দ্রের প্রাসাদে। প্রাসাদের প্রতিটি কোণে লুকিয়ে ছিল গঙ্গাধর। তার হাতের খুরচি দিয়ে সে চুরি করে নীল সুরেশচন্দ্রের সব সোনা, রৌপ্য, দামি গয়না। সে জানত সুরেশচন্দ্রের জমিদারি, তার ব্যবসা সবই ছিল গরিব মানুষের ঘর থেকে আদায় করা টাকায়। গঙ্গাধর তার চুরি করা ধনসম্পদ গ্রামের গরিবদের মধ্যে বণ্টন করে দিল, যেন সবার মুখে হাসি ফিরে আসে। তার চুরির জন্য কখনো কোনো গরিব মানুষের কষ্ট হতো না, বরং তারা উপকৃত হতো। গঙ্গাধরের বিরুদ্ধে কেউ কখনো কিছু বলতে পারত না, কারণ তার উদ্দেশ্য ছিল সঠিক, আর তার মতো চতুর ছিল না কেউ। একদিন সুরেশচন্দ্র, যিনি প্রথমে খুব খুশি ছিলেন না, আস্তে আস্তে বুঝতে পারলেন যে গঙ্গাধর আসলে তার চুরির মাধ্যমে গ্রামের মানুষের উপকারই করছিল। তবে সে বিষয়ে তিনি কোনো সমাধান বের করতে পারেননি। তার সম্পত্তি ফিরে পাওয়া সম্ভব হয়নি, তবে গ্রামের মানুষ গঙ্গাধরকে রক্ষা করেছিল। গঙ্গাধর হয়ে উঠেছিল তাদের নায়ক। এভাবেই গঙ্গাধর তার কৌশলে ধনী মানুষদের কাছ থেকে সম্পত্তি চুরি করে গরিবদের সাহায্য করত, আর গ্রামের গোপন নায়ক হয়ে থাকল। একটা সময়ের কথা, এক অজানা জঙ্গলে ছিল এক ছোট্ট পাখি, যার নাম টুনি। টুনি ছিল খুবই কিউট আর চঞ্চল। তার গা ছিল সোনালি রঙের আর ডানাগুলো ছিল রঙিন। কিন্তু তার মধ্যে এক অদ্ভুত গুণ ছিল, সে যদি তার ডানা ঝাপটাত, তাহলে সে মানুষের ভাষায় কথা বলতে পার। এই জঙ্গলের রাজা ছিল একজন বীর, নাম রাজা বীরেন্দ্র। সে ছিল দুষ্টু মনোভাবের এবং সাধারণ মানুষের প্রতি তার কোনো সদয় মনোভাব ছিল না। সে প্রতিদিন জঙ্গলে অয়থা লোকজনের ক্ষতি করত, তার রাজ্যকে ভয়ঙ্কর করে তুলেছিল। কিন্তু টুনি কখনো রাজাকে ভয় পায়নি।
সে জানত রাজা তার ক্ষমতা ব্যবহার করে ভালো কাজও করতে পারে। একদিন টুনি ঠিক করল রাজাকে শেখাবে কিভাবে তার ক্ষমতা ভালো কাজে লাগাতে হয়। তাই সে এক অদ্ভুত উপায়ে রাজাকে চ্যালেঞ্জ দিল। টুনি বলল, রাজা, আমি যদি তোমার সামনে 3টি কঠিন কাজ পারি, তুমি আমাকে সম্মান জানাবে এবং আমার রাজ্যের উপকার করবে। তবে যদি আমি পারি না, আমি চুপচাপ চলে যাব। রাজা বীরেন্দ্র হাসি দিয়ে বলল, তুমি পাখি, তোমার কি শক্তি থাকতে পারে? চ্যালেঞ্জ গ্রহণ করছি। প্রথম কাজ ছিল টুনি রাজাকে একটি জাদুকরি ফুল খুঁজে দিতে হবে, যেটি একমাত্র জঙ্গলের গভীরে ছিল। রাজা গিয়ে দেখল ফুলটি আসলেই ছিল, কিন্তু সেখান থেকে ফিরতে তাকে একটা ভয়ঙ্কর অশুভ প্রাণীর সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল। টুনি সেই প্রাণীকে তার মন্ত্র দিয়ে শান্ত করে ফেল। দ্বিতীয় কাজ ছিল রাজা রাজ্যের দরিদ্রদের জন্য হাজার হাজার পিঁপড়ের সাহায্যে ধান চাষ করানো। রাজা অবাক হয়ে দেখল টুনি তার পিঁপড়ের মন্ত্র দিয়ে এমন এক জাদু তৈরি করল যে পিঁপড়েরা রাতারাতি বিশাল মাঠে ধান চাষ করে ফেল। শেষে টুনি রাজাকে এক দুঃস্বপ্নের গভীরে নিয়ে গেল, যেখানে রাজা ভয় পেয়ে গেল। কিন্তু টুনি তার জাদু দিয়ে রাজাকে সাহসী করে তুল। রাজা শেষ পর্যন্ত নিজের ভয় জয় কর। এরপর রাজা বীরেন্দ্র সত্যিই বদলে গেল। সে তার রাজ্যকে সবার জন্য নিরাপদ এবং সুখী করে তুল। টুনি পাখি তার জাদু দিয়ে রাজাকে শিখিয়েছিল যে ক্ষমতা কেবল ভালো কাজে লাগানো উচিত। আর রাজা টুনির প্রতি গভীর শ্রদ্ধা দেখাল। এভাবেই জঙ্গলে এক নতুন সাফল্যের গল্প তৈরি হল, যেখানে রাজা আর টুনি পাখি একসঙ্গে নতুন পৃথিবী তৈরি কর। এক সময় এক ছোট গ্রামে একটি রহস্যময় পাঠশালা ছিল, যার নাম ছিল শিয়ালের পাঠশালা। গ্রামের শিশুদের কথা শুনে সবাই ভাবত এই পাঠশালার আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। পাঠশালার ভিতরে কোনো শিক্ষক বা গুরু ছিল না, তবে প্রতিটি শিশু সেখানে যেত এবং কিছু না কিছু বিশেষ জ্ঞান লাভ করত। একদিন গ্রামের ছোট ছেলে অয়ন, যিনি খুবই কৌতূহলী, ঠিক করে নিলেন যে তিনি এই পাঠশালার রহস্য উন্মোচন করবেন। অয়ন যখন পাঠশালার কাছে পৌঁছাল, তখন দেখতে পেলেন সেখানে একটি বিশাল পুরনো বটগাছ। গাছটির নিচে দাঁড়িয়ে ছিল শিয়াল, তার পিঠে একটি সোনালি চামচা। শিয়ালটি অয়নকে দেখে হাসি মুখে বলল, তুমি কি আমাদের পাঠশালার ছাত্র হতে চাও? অয়ন অবাক হয়ে বলল, আমি জানি না, আপনি কি আমাকে শিখাবেন? তখন শিয়ালটি একটু হাসতে হাসতে বলল, আমি তোমাকে শিখাবো ভাষার শক্তি, শব্দের ম্যাজিক। শিয়াল তার সোনালি চামচাটি নাচিয়ে এক মুহূর্তে অয়নকে একটি বিশেষ শক্তি দিল। অয়ন তখন বুঝতে পারল তার চোখের সামনে যেটি সে বলবে সেটি সত্যি হয়ে উঠবে। অয়ন ভাবল, এটি কত মজার! আমি যদি আমার ভাষায় কিছু বলি, তবে তা বাস্তবে ঘটবে। এই শক্তি দিয়ে সে প্রথমে একটি গোলাপ ফুল তৈরি করল, তারপর একটি ছোট্ট রঙিন পাখি উড়িয়ে দিল আকাশে। শিয়ালের পাঠশালার ম্যাজিকের খেলা শুরু হয়ে গিয়েছিল। শিয়ালটি আরও বলল, তবে মনে রেখো, এই শক্তি শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করতে হবে। অন্যথায় তোমার ভাষার জাদু বিপদও আনতে পারে। অয়ন তার কথাগুলো মনে রেখে প্রতিদিন শিয়ালের পাঠশালায় এসে নতুন নতুন শব্দ ও ভাষার ম্যাজিক শিখতে লাগল। একদিন অয়ন তার জাদুকরি শক্তি ব্যবহার করে গ্রামবাসীদের জন্য একটি সুন্দর বৃষ্টি এনে দিল, যা শুষ্ক মৌসুমে খুব প্রয়োজন ছিল। অয়ন বুঝতে পারল, ভাষার শক্তি শুধু আনন্দের জন্য নয়, এটি মানুষের সাহায্য করারও একটি অসীম ক্ষমতা। শিয়ালের পাঠশালায় সে যা শিখেছিল তা তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। ভাষা এবং শব্দে যে শক্তি থাকে, তা দিয়ে অন্যের উপকার করা সবচেয়ে বড় কৃতিত্ব। এভাবে অয়ন শিয়ালের পাঠশালার ম্যাজিককে ব্যবহার করে গ্রামে শান্তি এবং ভালোবাসা নিয়ে এল। আজও ওই গ্রামে শিয়ালের পাঠশালার কথা বলে এবং ছোটরা সেখানে গিয়ে নতুন কিছু শেখার জন্য আগ্রহী হয়ে ওঠে, যেখানে ভাষা ও জাদুর শক্তি একসাথে জুড়ে যায়। এক দেশে এক অন্ধকার রাতে এক পিতার সন্তানের জন্য চিরকাল অনন্ত সুখের অভিলাষ ছিল। রাজ্যের একটি ছোট গ্রামে বাস করত রোহান নামের এক বাচ্চা ছেলে। তার ছিল এক অদ্ভুত গোপন ইচ্ছে, পুতুল বানানোর জন্য। একদিন রোহান তার বাবা মায়ের অজান্তে গভীর অরণ্যের মধ্যে চলে যায়, যেখানে সব কিছু অদ্ভুত আর রহস্যময়। সেখানে সে একটি পুরানো মন্দির দেখতে পায়, যা প্রায় অদৃশ্য হয়ে গেছে ঝোপঝাড়ের মধ্যে। মন্দিরে ঢুকে রোহান একটি অদ্ভুত পুতুল দেখে। পুতুলটি দেখতে একদম মানুষের মতো, শুধু চোখ দুটি জ্বলজ্বলে রক্তবর্ণ। সে পুতুলটির কাছে যায়, কিন্তু পুতুলটি তার দিকে পা বাড়ায় এবং এক কণ্ঠে বলে, আমাকে নিয়ে যাও, আমি তোমার যত্ন নেব। রোহান কিছু না ভেবে পুতুলটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তবে পুতুলটির সঙ্গ পাওয়া রোহানের জন্য সুখের নয়। রাতের বেলা যখন সে ঘুমোত, পুতুলটি ধীরে ধীরে জেগে উঠত, তার চোখ থেকে বেরিয়ে আসত রক্ত। আর তারপর পুতুলটি রোহানের কক্ষে গিয়ে তার রক্ত খেত। রোহান ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় পুতুলটিকে ফেরত নিয়ে যাবে। তবে পুতুলটির কাছে একটি শক্তিশালী জাদুর ক্ষমতা ছিল, যদি সে আবার একবার তাকে ছেড়ে আসে, তাহলে পুতুল চিরকাল তার পিছু নেয়।
রোহান এক সন্ধ্যায় মন্দিরে ফিরে যায় তার চেয়ে বেশি সাহস পেয়ে এবং পুতুলকে শেষবারের মতো ফেরত দিয়ে আসে। কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতেই সে দেখে পুতুলটি এক চোখের জ্বালা নিয়ে তাকিয়ে রোহানকে এক থাপ্পড় দিয়ে বলে, তুমি আমাকে হারাতে পারবে না, কারণ আমি তোমার ভাগ্য। রোহান তখন বুঝতে পারে পুতুলটি তার জীবনের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু জাদুর শক্তি এবং সাহস দিয়ে সে পুতুলকে পরাজিত করে মন্দিরে বন্ধ করে দেয়। সে জানত মানুষের মন যদি হয় তাহলে কোনো জাদু বা ভয় তাকে পরাজিত করতে পারে না। অবশেষে রোহান তার অভিজ্ঞতাকে অন্যদের শিখিয়ে দিয়ে মনোযোগ ও সাহসের জাদু দিয়ে বেঁচে থাকার মূল্য জানত। একবার একটি ছোট গ্রামে এক গরিব জেলে বাস করত। তার নাম ছিল সাইদুল। সাইদুলের পিতা ছিল একজন জেলে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ছোটবেলায় মারা যান। সাইদুল তার মায়ের সাথে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। সাইদুলের মায়ের মুখে একটা অদ্ভুত কথা শোনা যেত, তুমি যদি কখনো গভীর সমুদ্রে প্রবাহিত হও, তোমার জীবনের পাল্টানোর সময় আসবে কি। তবে সে কখনো বুঝতে পারেনি তার মায়ের কথার আসল অর্থ। একদিন সাইদুল সকাল বেলা সাগরে মাছ ধরতে বেরিয়ে পড়ে। সে দিনের পর দিন একাই সমুদ্রে চলে যেত এবং মাছ ধরে সংসারের অন্নের ব্যবস্থা করত। কিন্তু একদিন সে সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছিল, যেখানে কেউ কখনো যাওয়ার সাহস পায় না। তখন সাইদুলের নৌকাটি হঠাৎ করে এক তীব্র ঝড়ে উল্টে যায়। সে সাঁতরে উঁচু ঢেউয়ের মাঝখানে ঠেলে পৌঁছায় একটি অদ্ভুত দ্বীপে। দ্বীপটি ছিল সম্পূর্ণ নিঃসঙ্গ, কিন্তু সেখানে কিছু অদ্ভুত সৌন্দর্য ছিল। এখানে আসার পর সাইদুল এক অদ্ভুত দৃশ্য দেখে। এক সুন্দরী জলপরী তার সামনে উপস্থিত হয়। জলপরীটির নাম ছিল অরুণা। সে মিষ্টি হাসি দিয়ে সাইদুলকে বলেন, তুমি এখানে কি করছ, সাহসী ছেলে? সাইদুল উত্তর দেয়, আমার নৌকা উল্টে গেছে, আমি অনেক দূরে চলে এসেছি। জলপরী অরুণা সাইদুলকে সাহায্য করতে সম্মত হয় এবং তাকে বিশেষ এক ক্ষমতা দান করে। সে বলল, এই ক্ষমতার মাধ্যমে তুমি তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারবে। অরুণা সাইদুলের হাতে একটি জাদুকরি মণি তুলে দেয়। সে মণি বলেছিল, এই মণি তোমাকে সমুদ্রে প্রবাহিত জাদু দিয়ে তোমার খোঁজে সাহস যোগাবে। তবে মনে রেখো, তোমার কাজটা শুভ করতে হবে, অন্যথায় এই ক্ষমতা হারিয়ে যাবে। সাইদুল মণিটি হাতে নিয়ে তার উপকারের জন্য জলপরীর ধন্যবাদ জানায়। সাইদুল বাড়ি ফিরে গিয়ে তার জাদু মণির সাহায্যে সাগরের গভীরতর জল থেকে অমূল্য রত্ন সংগ্রহ করতে শুরু করে। তার মণির সাহায্যে সে বিভিন্ন জাহাজও উদ্ধার করে, যা ভেসে গিয়ে ডুবে গিয়েছিল। একদিন সে এক রাজকুমারীর হারানো মণির সন্ধানও পায় এবং তাকে ফিরিয়ে দেয়। রাজকুমারী তার জন্য বিশেষ উপহার দেয়, যা তার জীবন পরিবর্তন করে দেয়। সাইদুল হয়ে ওঠে রাজ্যের শ্রেষ্ঠ জেলে। তিনি তার জীবনের সমস্ত জাদু এবং ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করেন এবং গ্রামের মানুষের জন্য কাজ করতে থাকেন। তিনি আর কখনো দারিদ্র্যের কষ্ট অনুভব করেন না, তবে তার মনে থাকে তার ভালো কাজের জন্য তার যে জলপরী অরুণা তাকে সাহায্য করেছিল। এভাবেই সাইদুল, যে ছিল এক গরিব জেলে, একসময় তার সাহস, পরিশ্রম এবং অরুণা জলপরীর সাহায্যে সমৃদ্ধি এবং সুখের জীবন লাভ করেছিল। একটা সময় ছিল যখন বাংলার এক ছোট গ্রামে এক অদ্ভুত গুজব রটেছিল। গ্রামবাসীরা বলত, দূরের জঙ্গলে এক ভয়ঙ্কর মাথাকাটা ডাইনি বাস করে। তার নাম ছিল মাধুরী। সবার ধারণা ছিল তার মাথা একদিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে অমর হয়ে গেছে। এই অদ্ভুত ডাইনির নাম শুনে ছোটরা কেঁপে কেঁপে উঠত, বড়রা রাতের বেলায় ঘরের জানালা বন্ধ করে রাখত। কিন্তু কেউই জানত না সত্যি কি ঘটেছিল মাধুরী নামক এই ডাইনির সাথে। গ্রামের এক দূরবর্তী কুঁড়েঘরে থাকত সুরজ, এক নিম্নবর্ণের ছেলে, যে কখনো এসব ভয়ঙ্কর গল্প বিশ্বাস করত না। সুরজ ছিল সাহসী, দুরন্ত এবং খুবই চঞ্চল। তার মনে এক প্রশ্ন ঘুরত, এত ভয় পাইয়ে দেওয়ার পেছনে আসলে কি রহস্য আছে। একদিন গ্রামে এক বড় বাজারে সব ধরনের মানুষের ভিড় ছিল। এমন সময় সুরজ শুনল, গ্রামের এক বুড়ি বলছে, যদি কেউ মাধুরী ডাইনির জঙ্গল থেকে তার আসল মাথা ফিরিয়ে নিয়ে আসে, তবে সে অশেষ ক্ষমতার অধিকারী হবে। এই কথা শোনার পর সুরজের মনে উদ্দীপনা চেপে বসল। সে ঠিক করল, সে মাধুরী ডাইনির মাথা ফিরিয়ে আনবে এবং গ্রামের মানুষের সামনে তার ক্ষমতা প্রমাণ করবে। সে এক সকালে তার প্রিয় হাসুরা নিয়ে বেরিয়ে পড়ল। তার উদ্দেশ্য একটাই, জঙ্গল থেকে মাধুরী ডাইনির আসল মাথা খুঁজে বের করা। গোটা জঙ্গল ছিল ভীতিপূর্ণ। এখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত, দূরদূরান্তে জানালার মতো অন্ধকার ছড়িয়ে পড়েছিল। সুরজ পথ চলতে চলতে এক অদ্ভুত ঝাঝালো গন্ধ পায়, যা একদম আলাদা ছিল। সে বুঝতে পারে এই জায়গা কিছু অস্বাভাবিক। হঠাৎ তার সামনে এসে হাজির হল একটি অদ্ভুত প্রেতাত্মা। সুরজ ভয় পেয়ে যায়, কিন্তু তার মনোবল এতই দৃঢ় ছিল যে সে কণ্ঠে বলল, আমি ভয় পাই না।
আমাকে মাধুরী ডাইনির মাথা খুঁজে বের করতে হবে। যদি তুমি সাহায্য না করো তবে আমি নিজেই তা করতে পারব। প্রেতাত্মা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাসতে হাসতে বলল, তোমার সাহসকে আমি প্রশংসা করি। তবে জানো, মাধুরী ডাইনির মাথা কোনো সাধারণ মাথা নয়। এই মাথায় এক ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে। যে কেউ যদি সেটি ফিরে আনে তাকে হতে হবে সবার উপরে। কিন্তু সাবধান, তার মাথা ফিরিয়ে আনার পর তোমার উপর অনেক দুঃখ আসবে। তুমি কি তাতে প্রস্তুত? সুরজ কঠিন এক ভাবনায় ডুব দেয়, তবে সে তার সিদ্ধান্তে অটল ছিল। হ্যাঁ, আমি প্রস্তুত। আমি আমার গায়ের মানুষদের জন্য কিছু করতে চাই। আমি ভয় পাই না। এখন সুরজ আরও গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে। একসময় একটি পুরানো ভাঙাচুরা দুর্গের সামনে এসে দাঁড়ায় সে। দুর্গের মধ্যে প্রচুর অন্ধকার ছিল, শুধু দূরে কোথাও এক অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। সুরজ ভেতরে প্রবেশ করার সাথে সাথে এক ভয়ানক শব্দে আকাশ কাঁপতে শুরু করে। এই শব্দ যেন সেই ডাইনির ঘনিষ্ঠ উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে সুরজ দেখল এক মহা অদ্ভুত দৃশ্য। সেখানে ভাসছিল একটি মাথা, যা একেবারে আলোর মতো উজ্জ্বল। সুরজ বুঝতে পারে এটি মাধুরী ডাইনির আসল মাথা। তাকে এখন এই মাথা ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ঠিক সেই সময় সুরজের সামনে এসে দাঁড়ায় একটি বিশাল শিংওয়ালা দৈত্য। সে হেসে বলে, তুমি কি জানো, এই মাথাটি ফিরিয়ে নিয়ে গেলে তোমার জীবনে বড় বিপদ আসবে। মাধুরী ডাইনির মাথার সাথে এমন এক শক্তি জড়িয়ে রয়েছে যা মানুষকে অদ্ভুতভাবে পরিবর্তন করে। তুমি কি এখনও চাও এই মাথা ফিরিয়ে আনতে? সুরজ তার চোখে দিতা এনে বলল, হ্যাঁ, আমি চাই। আমি ভয় পাই না। দৈত্যটি সুরজের সামনে আরও বিশাল হয়ে ওঠে, কিন্তু সুরজ সাহস না হারিয়ে তার পথে চলতে থাকে। অদ্ভুত যন্ত্রণা এবং অসীম শক্তি তার মনের মধ্যে ঢুকতে থাকে, তবে সুরজ নির্ভীক ছিল। সে অবশেষে সেই মাথাটি নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সে মাধুরী ডাইনির মাথা সকলের সামনে তুলে ধরে। এক মুহূর্তে গ্রামবাসীদের চোখ বিস্ময়ে ছড়িয়ে পড়ে। তবে সুরজ কিছুটা হতাশ হয়ে ওঠে। মাথা ফিরিয়ে আনায় সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং মনে মনে বুঝতে পারে যে ক্ষমতার অন্ধকার দিকও থাকতে পারে। কিন্তু কিছুদিন পর সুরজের মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। তার মধ্যে ক্ষমতার আভা প্রবাহিত হতে থাকে। তার চারপাশের মানুষদের সমস্যার সমাধান করতে শুরু করে সে। কিন্তু এই শক্তির সাথে অনেক অন্ধকারও জড়িত ছিল। সুরজ বুঝতে পারে ক্ষমতা শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করা উচিত। একদিন সে ঠিক করল যে সে মাধুরী ডাইনির মাথাটি ফেরত দেবার জন্য আবার সেই অন্ধকার দুর্গে যাবে। পথে চলতে চলতে সে শিখে নেয়, সঠিক পথে চলতে পারলে কোনো ভাই তাকে ঠেকাতে পারবে না। দুর্গে পৌঁছে সে মাথাটি ফেরত দেয় এবং নিজেকে শান্তি অনুভব করে। শেষে সুরজ জানতে পারে সত্যিকারের শক্তি মানুষের অন্তরে থাকে। যিনি শুধু নিজের জন্য না, বরং অন্যের জন্য কাজ করেন, তারই জীবন সত্যিকারের জয়ী হয়। সুরজ সেই দিন থেকে তার গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সত্যিকারের মহান নেতা হয়ে ওঠে। এই গল্পটি ছিল সাহস, সত্য এবং ভালো কাজের শক্তির একটি দৃষ্টান্ত। একটি ছোট গ্রামে বাস করত এক শিশু নাম রাহুল। রাহুল ছিল খুব সাহসী ও কৌতূহলী। তার বয়স ছিল 10 বছর, তবে তার মন ছিল অনেক বড়। সে সব সময় গ্রামের আশেপাশের বন, পাহাড় এবং নদীনালা ঘুরে বেড়াত। গ্রামের প্রাচীন লোকেরা তাকে বলত, যে যাত্রা করিস, মনে রেখো, তোমার সামনে মায়ার জগৎ অপেক্ষা করছে। রাহুলের হৃদয়ে সব সময় এই কথাগুলো গুমরে উঠত, কারণ সে জানত তার মতো ছোট শিশুর সামনে অনেক রহস্য অপেক্ষা করছে। একদিন সকালে রাহুল একা একা বনভূমিতে ঘুরতে বের হল। তার পকেটে ছিল কিছু শুকনো পাউরুটি আর জল, আর মাথায় ছিল নতুন কিছু শিখবার আগ্রহ। হঠাৎ করে সে লক্ষ্য করল, এক জায়গায় সব গাছপালা যেন একেবারে থমকে গেছে। আশেপাশে কোনো পাখির গান শোনা যাচ্ছিল না, এমনকি বৃষ্টি কিংবা বাতাসের শব্দ ছিল না। রাহুল একটু ভয় পেল, তবে তার মন ছিল সাহসী। সে এগিয়ে চল। ততক্ষণে সে দেখতে পেল একটি অদ্ভুত গর্ত। গর্তের মধ্যে থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। রাহুল কৌতূহলী হয়ে গর্তের কাছে গিয়ে দাঁড়াল। ঠিক তখনই গর্তের মধ্যে থেকে এক মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল, তুমি এখানে আসলে তো, এবার আমাদের পরীক্ষা নিতে হবে। রাহুল চমকে উঠে পেছনে তাকাল, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে জিজ্ঞেস করল, আপনি কে? কোথায় আছেন? কণ্ঠস্বর আবার শোনা গেল, আমি হচ্ছি এক জাদুকরী সাপ। আমি তোমাকে 3টি বিশেষ শক্তি দেব। তবে এই শক্তি পাওয়ার জন্য তোমাকে আমাদের 3টি জাদু সাপের পরীক্ষা দিতে হবে। রাহুল বিস্মিত হয়ে বলল, আপনারা কি ধরনের সাপ? আর কি ধরনের পরীক্ষা?
তখন গর্তের মধ্যে থেকে এক একটি সাপ বের হতে লাগল। প্রথম সাপটি ছিল সোনালি রঙের, যা অনেক উজ্জ্বল এবং সুন্দর। দ্বিতীয়টি ছিল নীল রঙের, যার গায়ে ছিল সুনির্দিষ্ট সাদা ডোরা। তৃতীয় সাপটি ছিল সবুজ, যার শরীর ছিল ধীরে ধীরে চকচকে হয়ে ওঠে। সাপগুলো বলল, আমরা 3 জন জাদু সাপ। আমাদের সাথে যোগ দিতে হলে তোমাকে আমাদের 3টি পরীক্ষা পাস করতে হবে গু। রাহুল সাহসের সঙ্গে বলল, আমি প্রস্তুত গু। প্রথম সাপ, সোনালি সাপটি রাহুলকে বলল, তোমার প্রথম পরীক্ষা হল সাহসের পরীক্ষা। আমি তোমাকে একটি জাদু বন দিয়ে পাঠাব, যেখানে তুমি ভয় পাবে। যদি তুমি ভয় না পাও, তবে তোমাকে প্রথম শক্তি দেব গু। রাহুলকে একটি দর্ক এবং ভয়ের মতো বন দিয়ে প্রবাহিত করা হল। বনটি ছিল অদ্ভুত, যেখানে অজস্র ভুতুড়ে আওয়াজ ভেসে আসছিল। কিন্তু রাহুল কোনো ভয় পেল না। তার মনে ছিল শুধু সাহস এবং অদ্ভুত সেই জাদুকরী সাপের কথা। বনটি পার করার পর সোনালি সাপ বলল, তুমি সাহসিকতার পরীক্ষা পাস করেছ। এখন তোমার কাছে একটি বিশেষ শক্তি থাকবে। তুমি যে কোনো মুহূর্তে নিজের ইচ্ছায় সমস্ত ভয় দূর করতে পারবে গ। এরপর নীল সাপটি এসে বলল, তোমার দ্বিতীয় পরীক্ষা হল সত্যের পরীক্ষা। আমি তোমাকে একটি রহস্যময় শিলার সামনে পাঠাব। তুমি যদি সেখানে অল্প সময়ের মধ্যে সত্য বের করতে পারো, তবে তুমি দ্বিতীয় শক্তি পাবে গু। রাহুল শিলা দেখতে পেল, যা তার চোখের সামনে ধীরে ধীরে খুলে গিয়েছিল। সেখানে একটি প্রাচীন লেখা ছিল, কোনো মানুষ যদি অন্তরে ভালোবাসা রাখে, সে সব সময় সত্য খুঁজে পাবে। রাহুল খুব সাবধানে এই লেখাটি পড়ল এবং বলল, এটা বুঝতে পারলাম। শিলা আমার সামনে আসল সত্য তুলে ধরল গু। নীল সাপ বলল, তুমি দ্বিতীয় পরীক্ষাও পাস করেছ। তোমার কাছে এখন একটি বিশেষ শক্তি আছে, যা দিয়ে তুমি যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবে গি। এবার সবুজ সাপটি সামনে এসে বলল, এটি তোমার শেষ পরীক্ষা, যা হল ধৈর্যের পরীক্ষা। আমি তোমাকে একটি নদী পার করতে পাঠাব, যেখানে তুমি স্রোতের কারণে বিপদে পড়বে। তুমি যদি স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো, তবে তুমি শেষ শক্তি পাবে গু। রাহুল নদীটি দেখতে পেল। তীব্র স্রোত ছিল এবং অনেক বড় বড় পাথর ছিল নদীর মধ্যে। রাহুল প্রথমে কিছুটা ভয় পেল, তবে সে মনে মনে নিজের সাহসকে জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে স্রোতের বিরুদ্ধে হাঁটতে শুরু করল। কিছু সময় পর সে দেখল নদীটা তাকে আস্তে আস্তে পারে পৌঁছে দিতে শুরু করেছে। অবশেষে রাহুল নদীর ওপারে পৌঁছাল। সবুজ সাপটি বলল, তুমি ধৈর্যের পরীক্ষা পাস করেছ। এখন তোমার কাছে সব জাদুর শক্তি উ। রাহুলের শরীরে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে লাগল। সে অনুভব করল, তার মধ্যে এখন ভয় না পাওয়ার শক্তি, সত্যের সন্ধানে চলার শক্তি আর ধৈর্য ধরে থাকবার শক্তি এসেছে। সে পৃথিবীর কোনো কঠিন কাজই আর তার জন্য অসম্ভব ছিল না। 3 সাপ একসাথে বলল, তোমার মধ্যে এখন আমাদের 3টি শক্তি। আমরা আশা করি তুমি এই শক্তিগুলো ভালোভাবে ব্যবহার করবে, মানুষের উপকারে আসবে গি। রাহুল ধন্যবাদ জানিয়ে সাপগুলোকে বিদায় দিল। তারপর সে গ্রামে ফিরে গেল এবং সবাইকে তার অভিজ্ঞতার কথা বলল। তার জীবনে এল নতুন দৃষ্টিভঙ্গি এবং সে তার শক্তিগুলো মানুষের জন্য কাজে লাগাতে লাগল। কিছুদিন পর রাহুলের গ্রামে একটি বড় বিপদ আসল। গ্রামের কাছে এক ভয়ঙ্কর বাঘ এসে ধ্বংসযজ্ঞ চালাতে লাগল। গ্রামের মানুষরা খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাহুল সাহস নিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে পড়ল। সে তখন নিজের ভিতরের শক্তি অনুভব করল এবং নিজের কণ্ঠে বলল, যে কোনো ভয় আমার কাছে অর্থহীন, আমি জানি তোমার গতি কোথায় উ। বাঘটি রাহুলের সাহস দেখে চুপচাপ চলে গেল। সবাই অবাক হয়ে দেখল, রাহুলের সাহসই তাদের বিপদ থেকে মুক্তি দিয়েছে। এভাবেই রাহুল তার 3টি জাদুর শক্তি নিয়ে গ্রামের মানুষদের জন্য কাজ করতে লাগল। তার সাহস, সত্য আর ধৈর্যের দ্বারা সে সমস্ত সমস্যার সমাধান করল। তার কাহিনী এখনও ওই গ্রামের লোকেরা গল্পের মতো শোনে, যেন সে এক মহাপুরাণের নায়ক। অনেক অনেক বছর আগে এক সুন্দর রাজ্য ছিল, যেখানে সব প্রাণী শান্তিতে বাস করত। সেই রাজ্যটি ছিল ঘন জঙ্গলের মাঝখানে। রাজ্যের বাইরের এক ছোট্ট হ্রদে বাস করত এক জলপরী, যার নাম ছিল শীতলিকা। তার শরীর ছিল নীল রঙের, আর চোখ দুটি ছিল সোনালি, যা অদ্ভুত রকমের জাদুকরী দীপ্তি ছড়াত। শীতলিকা এক রহস্যময়ী জলপরী, যার গায়ে ছিল অসীম শক্তি। তিনি যখন চাইতেন, হ্রদের পানি উত্তাল হয়ে উঠত, আর যখন চাইতেন, সে পানি শান্ত হয়ে যেত। একদিন রাজ্যের এক প্রিন্স, রাজকুমার রুদ্র, চাচ্ছিলেন জীবনের এক নতুন শুরু। সে ভেবেছিল, একদিন তার হৃদয়ের শান্তি খুঁজে পেতে তাকে যে কোনো বিপদমুক্ত যাত্রায় যেতে হবে। জঙ্গলের ভেতরে একটি সঠিক জায়গা খুঁজে পাওয়া তার উদ্দেশ্য ছিল, জানতে চায় তার রাজ্য ও প্রাণীদের সুখশান্তির জন্য সে কী করতে পারে।
রুদ্র এক সকালে তার ঘোড়া নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল। সে চলতে চলতে এক অপরিচিত পথের দেখা পেল এবং তার পেছনে অদ্ভুত এক আলো দেখা যেতে লাগল। সেই আলো অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল শীতলিকার হ্রদের কাছে। হ্রদের পাশে পৌঁছানোর পর রাজকুমার প্রথমে একটি মিষ্টি সুর শুনতে পেল, তারপর এক সাদা হালকা রশ্মি দেখতে পেল যা জল থেকে বেরিয়ে আসছিল। এটা কি, রুদ্র ভাবল এবং কাছে গিয়ে দেখল শীতলিকা, যে মিষ্টি হাসি দিয়ে তাকে স্বাগত জানাল। শীতলিকা জানাল যে সে আসলে সেই জলপরী যিনি রাজ্য এবং জঙ্গলের সমস্ত প্রাণীকে সুরক্ষা দেন। কিন্তু শীতলিকা আরও বলল, এই শান্তি বজায় রাখতে আমার কিছু সাহায্য প্রয়োজন। রাজ্যটি এখন অন্ধকার শক্তির শিকার হতে যাচ্ছে, আর আমি সেই শক্তি প্রতিরোধ করার জন্য সাহায্য চাই। রাজকুমার কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি তোমার সাহায্য করতে চাই, তবে আমার কাছে কি বিশেষ ক্ষমতা আছে যা তোমার কাজে আসবে? শীতলিকা তার চোখে এক সোনালি ঝলক দিয়ে বলল, তুমি জানো না, রাজকুমার, কিন্তু তোমার ভিতর একটি শক্তি আছে যা এই দুনিয়ার অন্ধকার শক্তি দূর করতে পারবে। তুমি যদি জঙ্গলের গভীরে পৌঁছাতে পারো, যেখানে বিশাল তেজস্বী পাহাড় রয়েছে, এবং সেখানে এক প্রাচীন রত্ন পাও, তবে সে রত্নই তোমার শক্তির উৎস হবে। রুদ্র বিশ্বাস করতে চাইল না প্রথমে, তবে শীতলিকার কথা শুনে সে ঠিক করল যে সে এই যাত্রায় যাবে। শীতলিকা তাকে পথনির্দেশনা দিল এবং বলল, তুমি যখন পাহাড়ের শীর্ষে পৌঁছাবে সেখানে এক অন্ধকার দানব অপেক্ষা করছে। সে তোমাকে তার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করবে। তোমার হৃদয়ের সাহস আর সত্যের পথ অনুসরণ করো, তখন তুমি জয় হবে। শীতলিকা তাকে একটি বিশেষ বেল্ট দিল যা তাকে শক্তি যোগাবে। এই বেল্ট তোমার সাহসের প্রতীক। যখন তুমি এটা পরবে তোমার অন্তরের শক্তি উন্মুক্ত হবে। রাজকুমার যাত্রা শুরু করল, পাথর, জঙ্গল, নদী পেরিয়ে অনেক পথ চলল। এক সময় বিশাল তেজস্বী পাহাড়ের কাছে পৌঁছাল। সেখানে এক ভয়ঙ্কর দানব তার পথ রোধ করল। দানবটি ছিল বিশাল, এক লম্বা শরীরের কালো মেঘের মতো, এবং তার চোখ ছিল আগুনের মতো তেজালো। রাজকুমার মনে সাহস পেল না, তবে শীতলিকার কথা মনে রেখে সে তীব্রভাবে চিৎকার করল, আমি সত্যের পথে আছি, আমি হারব না। একই মুহূর্তে রাজকুমারের বেল্টে একটি জাদুকরি আলো জ্বলে উঠল। তার চোখে উজ্জ্বল আলোর ঝলক, এবং একটি শক্তিশালী তরঙ্গ বেরিয়ে আসল, যা দানবটির কালো শক্তি শুষে নিতে লাগল। রাজকুমার আর দানবটি এক তীব্র যুদ্ধ করল, কিন্তু অবশেষে রাজকুমারের অদৃশ্য শক্তি তাকে পরাস্ত করল। দানবটি বিদায় নিয়ে সরে গেল, এবং পাহাড়ের রত্নটি রাজকুমারের হাতে এল। শীতলিকা তখন তাকে স্বাগত জানাল এবং বলল, তুমি সত্যিই আমার সহায়তা করলে, রাজকুমার। এখন রাজ্যটি আবার শান্তি ফিরে পেল, আর তুমি আর আমি চিরকাল একসাথে থেকে এই জায়গাটিকে রক্ষা করব। রাজকুমার রুদ্র হেসে বলল, এটা আমার শক্তি নয়, শীতলিকা। এটি আমাদের বিশ্বাসের শক্তি ছিল। আমি কেবল সেই পথ অনুসরণ করেছি যা তুমি আমাকে দেখিয়েছিলে। এভাবে রাজকুমার রুদ্র ও শীতলিকা একে অপরের বন্ধু হয়ে গেল, এবং তারা নিশ্চিত করল যে তাদের মধ্যে এক শক্তিশালী বন্ধন গড়ে উঠেছে, যা এই দুনিয়ার অন্ধকার শক্তির বিরুদ্ধে এক অজেয় পাহাড় হয়ে দাঁড়াবে। শীতলিকা, জলপরী, যিনি বিশাল শক্তির অধিকারী, রাজকুমার রুদ্রকে সাহায্য করে তার অন্তরের শক্তি আবিষ্কার করতে। এক ভয়ঙ্কর দানবের মোকাবিলা করে তারা তাদের রাজ্যকে অন্ধকার শক্তির হাত থেকে রক্ষা করে। কিন্তু এই যাত্রায় তাদের সাহস এবং বন্ধুত্বই ছিল সবচেয়ে বড় শক্তি। একবারের কথা, এক গ্রামে এক প্রকারের অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। গ্রামের সবার মুখে একটি নাম ছিল, সাপখেকো ডাইনি। এই ডাইনি এক রহস্যময় নারী ছিল যার কোনো মানুষই সঠিক পরিচয় জানত না। সে কোথায় থাকত, কি করত, কেউ জানত না। তবে একটা কথা সবাই জানত, সে সাপ খেত। গ্রামের বাসিন্দারা চুপচাপ এই মজার কষ্টকর গল্পটি বলত, কিন্তু কেউ মুখ খুলে তার সঙ্গে যোগাযোগ করতে সাহস পেত না। এই ভয়াবহ নারীর গল্প গ্রামে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল। গল্পের শুরু যেখান থেকে, সেখানে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই গভীর জঙ্গল ছিল, যেখানে একে অপরকে জানত না এমন হাজারো অদ্ভুত প্রাণী বাস করত। এই জঙ্গলেই সাপখেকো ডাইনির বাস। মানুষেরা বলত, যে কেউ সাপ খেতে চায় সে কখনো সাধারণ মানুষ হতে পারে না। এই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছিল এক সাহসী ছেলে, নাম তার বিপ্লব। বিপ্লব ছিল একদম সাহসী এবং অদ্ভুত ধরনের বাচ্চা। সে সবসময় নতুন কিছু জানতে এবং নিজের ছোট্ট গ্রামের জন্য কিছু ভালো করতে চাইত। যখনই সে গ্রামে সাপখেকো ডাইনি সম্পর্কে শুনত, তখন তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগত। এটা কি সত্যি? কে এই ডাইনি? সাপ খাওয়া কি সম্ভব? এসব প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকত। একদিন বিপ্লব ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে।
সে জানত যে এই ডাইনি কোনো সাধারণ নারী নয়। তার সাথে পাল্লা দিতে হলে তাকে কিছু বিপজ্জনক কাজ করতে হবে। তাই সে একদিন সকালে হাঁটা দিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল সোজা জঙ্গলের দিকে। বিপ্লব হাঁটতে হাঁটতে পৌঁছাল জঙ্গলের ভেতরে। কিন্তু জঙ্গল ছিল ঘন এবং অন্ধকার, যেন কোনো জীবন্ত প্রাণী তার দিকে নজর রাখছে। সে একাকী হাঁটছিল, তবে তার সাহসী মনোভাব কখনো তাকে সঙ্গী হতে দিচ্ছিল না। কয়েক ঘণ্টার পরে সে একটা গাছের নিচে বিশ্রাম নিল। এখন এই সময়েই বিপ্লবের সামনে হাজির হল এক অদ্ভুত প্রাণী, একটি বিশাল সাপ। সাপটি সরলভাবে সামনে এগিয়ে আসছিল এবং বিপ্লবের চোখে কিছু এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। তার মনে হল এই সাপটি কি সাপ খেকো ডাইনির সঙ্গে সম্পর্কিত। সে সাপটির দিকে একটু মনোযোগী হয়ে দেখল। সাপটি বলল, তুমি আসলে কি চাও? বিপ্লব খানিকটা অবাক হল, সাপ কথা বলছে। কিন্তু সে সাহসী ছিল, সে সরাসরি উত্তর দিল, আমি ডাইনি সম্পর্কে জানাতে চাই। আমি জানি সাপ খেকো ডাইনি এই জঙ্গলে থাকে গু। সাপটি একটু হাসল, তুমি সাহসী। তুমি যদি জানতে চাও তবে আমাকে অনুসরণ করো। এভাবে বিপ্লব সাপটির পেছনে পেছনে চলতে শুরু করল। কিছু দূর এগিয়ে তারা একটা অন্ধকার গুহায় পৌঁছাল, যেখানে সাপটি থেমে দাঁড়াল। সাপটি বলল, এখানে সাপ খেকো ডাইনি থাকেন, কিন্তু সাবধান, তোমাকে যদি সে দেখতে পায় তোমার শেষ হবে গু। বিপ্লব একটু ভয় পেল, তবে তার মনে শক্তি ছিল। সে গুহার ভেতরে ঢুকে পড়ল। গুহা ছিল অন্ধকার, তবে ভিতরে এক ধরনের অসাধারণ গন্ধ ছড়াচ্ছিল, যেন কোনো কিছু ভিন্ন প্রকৃতির। বিপ্লব কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার সামনে একটি পুরনো এবং শীতল ধ্বনির আওয়াজ ভেসে এল। তাকে দেখে দাঁড়িয়েছিল সেই রহস্যময় নারী, সাপ খেকো ডাইনি। তার চোখ ছিল সাদা এবং গা ডগ, আর মুখে একটা ভয়াবহ হাসি ছিল। ডাইনি বলল, তুমি কেন এখানে এসেছ? বিপ্লব একটু থেমে বলল, আমি জানতে চেয়েছিলাম আপনি সাপ কেন খেতে চান। ডাইনি একটু হাসল, এটা আমার খাদ্য, এটা আমার জীবনের অঙ্গ। সাপ খাওয়া আমার ঐতিহ্য। বিপ্লব আরও জানতে চাইল, কিন্তু সাপ খাওয়া কি সত্যিই প্রয়োজন? আপনি কি সত্যিই এই সব প্রাণীর ক্ষতি করতে চান? ডাইনি হেসে বলল, এটা একটা প্রয়োজন, এবং শুধু সাপই নয়, আমার মতো অনেকেই এমন কাজ করে। কিন্তু তুমি যদি আমাকে থামাতে চাও তাহলে তোমার উচিত এক ভিন্ন পথে চলা। বিপ্লব কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আপনি কি কখনো অন্য প্রাণীদের সাহায্য করেছেন? সাপ খেয়ে আপনি কি কখনো সত্যিকারের শান্তি পেয়েছেন? ডাইনি কিছুক্ষণ চুপ করল, তারপর বলল, আমার পেছনে এক দীর্ঘ ইতিহাস আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমি এই গ্রামেই বাস করতাম। কিন্তু একদিন আমাকে ভুল বুঝে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর থেকে আমি এই জঙ্গলে চলে যাই এবং সাপ খেয়ে আমার ক্ষোভ শান্ত করি গিয়ে। বিপ্লব গভীর মনোযোগ দিয়ে ডাইনির কথা শুনছিল। সে জানত সাপ খাওয়া তার জন্য ঠিক নয়, কিন্তু ডাইনি হয়তো কখনো কিছু ভুল বুঝেছে। বিপ্লব ডাইনিকে বলল, আপনার ক্ষোভ যদি মেটে তাহলে আপনি অন্য পথ নিন। যদি সাপ খাওয়া আপনার শান্তি না দেয় তাহলে অন্য কিছু করুন গু। ডাইনি কিছুক্ষণ ভেবেছিল, তারপর সে বলল, তুমি সঠিক বলেছ। হয়তো আমি সঠিক পথ ভুলে গেছি। বিপ্লব এবং ডাইনি একসাথে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করল। সাপ খেকো ডাইনি তার আগের জীবন থেকে বের হয়ে আসতে চেয়েছিল, আর বিপ্লব তাকে নতুন পথ দেখাতে সাহায্য করছিল। অবশেষে ডাইনি তার সাপ খাওয়ার অভ্যাস ছেড়ে দিল এবং শান্তি পেতে শুরু করল। গ্রামে ফিরে এসে সে সকলকে বলল যে সে আর সাপ খাবে না, আর সবাই তাকে সম্মান দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করল। গ্রামের মানুষও বুঝতে পারল, কখনো কখনো আমাদের ভয় ও কষ্টের কারণগুলো বুঝতে হলে একটু সময় দিতে হয় এবং সাহসী হতে হয়। বিপ্লবের সাহসিকতা আর ডাইনির অনুগ্রহে সেই গ্রামটি শান্তি ও ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। আর গ্রামবাসীরা এবার আর কখনো সাপ খেকো ডাইনি সম্পর্কে ভয় পায়নি, বরং তারা জানত যে প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি আমরা একটু ভালোবাসা ও সাহস দিয়ে সেটি মোকাবেলা করতে পারি। এক গ্রামে এক ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল পিহু। পিহু ছিল খুবই সাহসী এবং একদমই ভয় পেত না। গ্রামের অন্য ছোটরা যেখানে ভূতের গল্প শুনলে ভয় পেয়ে পালিয়ে যেত, পিহু সেগুলো শুনে আরও এক্সাইটেড হয়ে উঠত। পিহুর সবচেয়ে প্রিয় ছিল তার দাদুর কাছে শোনা প্রাচীন গল্পগুলি। দাদু বলতেন, পিহু, একদিন তুমি এমন কিছু দেখবে যা তুমি কখনো ভাবতেও পারবে না। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটা প্রায় সবাই এড়িয়ে চলত, কারণ গ্রামের লোকজন বলত সেখানে নাকি ভূতপ্রেতের বাস। কিন্তু পিহুর মনে কিছুটা কৌতূহল ছিল সেই বাড়ির প্রতি। একদিন সে সিদ্ধান্ত নিল সে ওই বাড়ি গিয়ে দেখব কি আছে। এক সকালে তার মা বাবা যখন ঘুমিয়েছিল, পিহু একেবারে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল।
ওই বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিহু সেদিন যা দেখল তা একেবারেই অপ্রত্যাশিত। বাড়ির উঠানে এক অদ্ভুত পুতুল ছিল যা দেখে মনে হচ্ছিল যেন সে জীবন্ত। পুতুলটা সাদা রঙের, হাতে একটি ছোট্ট রঙিন কাপড়ের ব্যাগ এবং মাথায় একটি চমকদার লাল টুপি পরিহিত ছিল। পুতুলটির চোখ ছিল মিশ্র রঙের, একদিকে সোনালি এবং অন্যদিকে নীল, যা দেখলে মনে হতো যেন সে তোমার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। পিহু প্রথমে ভয় পেলেও কিছুক্ষণ পর তার মনে হল এটা কি এক ধরনের ম্যাজিক? কেন এই পুতুলটা এত অদ্ভুত? সে পুতুলটির কাছে এগিয়ে গেল এবং একদম তার সামনে দাঁড়িয়ে রইল। তখনই পুতুলটি হঠাৎ করে মুচকি হাসল এবং তার মুখে একটি আওয়াজ শোনা গেল, কি চাও, ছোট্ট মেয়ে? পিহু অবাক হয়ে পুতুলটিকে তাকিয়ে রইল। সে কখনো জীবনে এমন কিছু দেখেনি। পুতুলটি আবার বলল, আমি তুমিই চেয়েছ, তাই আমি এখানে এসেছি। তবে আমাকে মুক্তি দিতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে গি। পিহু একটু ভয় পেল, কিন্তু তার মনে সাহস ছিল। সে জানত এটা তার জন্য একটি দারুণ অভিযান হতে পারে। কি করতে হবে? পিহু জিজ্ঞাসা করল। পুতুলটি আবার বলল, তোমাকে 3টি রহস্যময় কাজ করতে হবে। যদি তুমি সেগুলো সফলভাবে সম্পন্ন করতে পারো, আমি তোমার বন্ধু হয়ে যাব এবং তোমার কাছে সব ধরনের জাদু থাকবে গি। পিহু তার পায়ের পাতা ঘষে বলল, বলো কি কাজগুলো? পুতুলটি বলল, প্রথম কাজ হল তুমি একটি অদ্ভুত জঙ্গল পার করতে হবে, যেখানে কোনো মানুষ প্রবেশ করতে সাহস পায় না। সেখানে ঢুকে একটা বিশেষ ফুল সংগ্রহ করতে হবে, যার নাম মায়ামনি। এই ফুলটি পেলে তুমি দ্বিতীয় কাজ করতে পারবে গি। পিহু ঠিক করল সে প্রথম কাজটি করেই ছাড়বে। সে পুতুলটির নির্দেশ অনুসরণ করতে শুরু করল এবং ওই জঙ্গলের দিকে চলতে শুরু করল। জঙ্গলের ভিতরে চারপাশে অদ্ভুত কনকনে বাতাস চলছিল আর মন্দিরের মতো কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। পিহু একদমই ভীত ছিল না। সে আরও গভীরে চলে গেল এবং অবশেষে সে এক জায়গায় পৌঁছাল যেখানে একটি ছোট্ট ঝর্ণার পাশে উজ্জ্বল রঙিন ফুল ফুটছিল। পিহু সেটি তুলে নিল, তবে ফুলটি সংগ্রহ করতে গিয়ে তার কাছে একটি পুরনো কাঠের বাক্স দেখা গেল। বাক্সটি খোলার জন্য কিছু বিশেষ চিহ্ন ছিল, তবে পিহু ঠিক বুঝতে পারল না কি করতে হবে। তবে হঠাৎ তার মনে পড়ল পুতুলটির কথাগুলি। পুতুল বলেছিল মায়ামনি ফুল পেলে দ্বিতীয় কাজ শুরু হবে। পিহু ফুলটি নিয়ে সজাগভাবে বাক্সটির উপর আলতো চাপ দিল। তখনই বাক্সটি খুলে গেল এবং ভিতরে একটা ছোট্ট সোনালি চাবি বেরিয়ে এল। পিহু চাবিটি নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। দ্বিতীয় কাজটি ছিল এক রহস্যময় হ্রদে নামা। সেই হ্রদে নাকি জলফিসেরা বাস করত। কিন্তু পিহু ভয় পেল না। সে হ্রদের পানিতে সোনালি চাবিটি ফেলে দিল এবং তারপর অদ্ভুতভাবে পানির মধ্যে এক অজানা পথ সৃষ্টি হল। পিহু সাহসিকতার সাথে সে সেই পথ ধরে অন্ধকার গভীরে চলে গেল। কিছুক্ষণ পর সে হ্রদের নিচে একটি বিশাল জাদুকরি গুহায় পৌঁছাল। সেখানে একটি বড় মন্ত্রিত দরজা ছিল, যার উপর কিছু অদ্ভুত অক্ষর খোদাই করা ছিল। পিহু চাবিটি দরজার তালাতে লাগিয়ে মন্ত্রটি উচ্চারণ করল, ওম গঙ্গারাজ। একটি চমকপ্রদ আলো উদ্ভব হল এবং দরজা খুলে গেল। পিহু ভিতরে প্রবেশ করে দেখল সেখানে ছিল একটি বড় কক্ষে ভরা রঙিন মুক্ত এবং রহস্যময় বস্তু। তবে একটি বস্তু ছিল সবচেয়ে আকর্ষণীয়। সেটি ছিল একটি দুলনো পুতুল, যা আবার সেই পুতুলটির মতো দেখতে ছিল। পিহু বুঝতে পারল এটি ছিল সেই পুতুলের পুরানো রূপ। পিহু সেটি হাতে নিল এবং তখনই তার মধ্যে প্রবাহিত হল এক অদ্ভুত শক্তি। পুতুলটি তার হাতে এসে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু। তুমি আমাকে মুক্তি দিলে আমি তোমার জীবনে এক অদ্ভুত শক্তি এনে দেব গু। এইভাবে পিহু এক বিশাল জাদু জগতের অংশ হয়ে গেল। সে বুঝতে পারল পৃথিবীটা শুধু আমাদের চোখে দেখা জগৎ নয়, এর পেছনে আরও অনেক অদ্ভুত শক্তি এবং রহস্য লুকিয়ে আছে। এবং তার সাহসী মনোভাবের কারণে সে সেই রহস্যময় জগতের সন্ধান পেয়েছিল। পিহু বাড়ি ফিরে এল, কিন্তু সে আর আগের মতো নয়। তার মধ্যে এক নতুন শক্তি জেগে উঠেছিল এবং সে জানত যে ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিযান তার অপেক্ষা করছে। এ এক অদ্ভুত গল্প, যেখানে এক সবার অজানা জলপরীর দুঃখের কাহিনী বলা হয়েছে। এই গল্পটা এমন এক জঙ্গলের, যেটি একসময় মানুষের চোখে অনেকটাই অদৃশ্য ছিল। এই জঙ্গলটি ছিল সৃষ্টির এক রহস্য, যেখানে রহস্যময় জলপ্রপাত, বিশাল বন, রঙিন ফুল আর মিষ্টি কোলাহলহীন পাখির গান সব কিছু মিলে এক অন্যরকম জগৎ তৈরি করেছিল। সেই জঙ্গলের এক কোণে ছিল একটি সুন্দরী জলপরী, যার নাম ছিল মাধুরী। তবে তার নামের মতোই তার ভাগ্য ছিল না। মাধুরী ছিল এক দুঃখী জলপরী। বহু যুগ আগে মাধুরী ছিল এক চমৎকার জীবনধারী জলপরী। তার ছিল জাদুকরি ক্ষমতা, যা তাকে জলাশয়ে ঢুকে নদীকে শান্ত করতে, বৃষ্টির পর সে মাটি সেচে দিতে এবং জীবনের কষ্ট দূর করতে সাহায্য করত।
তবে একদিন তার রাজ্যে এক বড় অন্ধকার ছড়িয়ে পড়ল। তার সৃষ্টির পৃথিবী আর আগের মতো থাকল না। এক দুর্দান্ত ঝড় এল, যা নদীকে প্লাবিত করে ফেল। মাধুরী প্রাথমিকভাবে সবকিছু ঠিক করতে চেষ্টা করলেও এমন এক গভীর কষ্ট তার হৃদয়ে ছড়িয়ে পড়ল যে সে নিজের ক্ষমতা হারাতে শুরু করল। এমনকি তার সমস্ত প্রাকৃতিক শক্তি হারিয়ে ফেল, আর তার আকাশের মধ্যে অন্ধকার জমে রইল। তার জীবনের মাঝে কিছু নতুন আশার রেখা ছিল, কিন্তু সে যেন সেগুলোকেও আঁকতে পারছিল না। একমাত্র আশা ছিল যে এক বিশেষ পাখি তাকে সাহায্য করতে আসবে, যেটি সেই প্রাচীন জঙ্গলে প্রতিটি বর্ণনা অনুসারে সবচেয়ে বড় জাদুকরী শক্তি ধারণ করত। তবে সেই পাখি আদৌ আসবে কি না তা ছিল অজানা। একদিন মাধুরী নিঃসঙ্গভাবে নদীর ধারে বসেছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কষ্ট আর অসহায়ত্বে ভরা প্রশ্ন করছিল। কি হবে আমার ভবিষ্যৎ? কোথায় যাবে আমার দুঃখ? এই ভাবনাগুলি তাকে আরও গভীর কষ্টের মধ্যে ডুবিয়ে দিল। তখনই সে হঠাৎ শোনে এক রহস্যময় আওয়াজ। সেই আওয়াজ তার মনে নতুন এক আশার ঝিলিক সৃষ্টি করল। পাশের ঝোপঝাড় থেকে একটি ছোট্ট পাখি বেরিয়ে এল। এটি ছিল রুদ্র পাখি, যার পাখা সোনালি রঙের এবং শরীরে গা নীল দাগ ছিল। রুদ্র পাখি খুবই শান্ত, কিন্তু তার চোখে এক ধরনের জাদুকরী রহস্য ছিল। পাখিটি মাধুরীর কাছে এসে দাঁড়াল এবং তার মিষ্টি সুরে বলল, তুমি কি জানো তোমার ভিতরে কি শক্তি আছে? মাধুরী অবাক হয়ে পাখিটিকে দেখল। আমি তো হারিয়ে ফেলেছি আমার ক্ষমতা, সে বলল। আমি আর কিছুই করতে পারি না ঘি। রুদ্রপাখি হেসে বলল, তোমার ক্ষমতা হারানো নয়, বরং তোমার হৃদয়ের মধ্যে এক শক্তি রয়েছে যা তুমি এখনও আবিষ্কার করতে পারনি ঘি। মাধুরী বিস্মিত হয়ে পাখিটিকে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? রুদ্রপাখি হেসে বলল, আমি তোমার সামনে এক গোপন পথ খুলে দিতে পারি। যদি তুমি সেই পথে চলে যাও, তবে তুমি আবার তোমার শক্তি ফিরে পাবে। কিন্তু এই পথ হেঁটে যেতে হলে তোমাকে একদম নিজেকে অনুসন্ধান করতে হবে। তুমি যদি সত্যিই সেই শক্তি খুঁজে পাও, তবে সেদিন থেকে তুমি তোমার কাজ এবং নিজের জীবন বদলে ফেলতে পারবে গ। মাধুরী আর পাখিটির নির্দেশ অনুসরণ করে জঙ্গলের গভীরে একটি পুরনো হ্রদে পৌঁছাল। হ্রদের পানি ছিল স্বচ্ছ এবং তার নিচে অসংখ্য রঙিন পাথর ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখানে এক অদ্ভুত শান্তি ছিল। পাখিটি মাধুরীকে বলল, এখানে তোমার সব প্রশ্নের উত্তর আছে। শুধু তুমি শান্ত মন নিয়ে পানি দেখতে থাকো। মাধুরী কিছুক্ষণ হ্রদের পানির দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে তার চোখে অদ্ভুত দৃশ্য ধরা পড়তে লাগল। পানির নিচে কিছু পুরনো চিত্র ফুটে উঠল। সেখানে দেখা গেল একসময় সে নিজে ছিল অসীম শক্তির অধিকারী, যার সাহায্যে সে সমস্ত প্রাকৃতিক বিপদ দূর করতে পারত। কিন্তু তাকে ভয় ছিল যে যদি সে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করে, তবে তার নিজের জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর সেজন্যই সে নিজের শক্তির কিছু অংশ হারিয়ে ফেলেছিল। মাধুরী হঠাৎ বুঝতে পারল যে তার আসল শক্তি ছিল অন্যদের সাহায্য করার মধ্যে। যেভাবে সে নদীর পানির শান্তি ফিরিয়ে দিতে পারত, সেভাবে মানুষ এবং প্রাণীদের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে পারত। তার শক্তি হারানো নয়, বরং সে তার আসল উদ্দেশ্য ভুলে গিয়েছিল। এখন মাধুরী তার ভুল বুঝতে পেরে তার সত্যিকার ক্ষমতার দিকে এগিয়ে গেল। জল, বাতাস, মাটি আর আগুনের মধ্যে থাকা শক্তিগুলিকে সে আবার খুঁজে পেল। পাখিটি তার পাশে দাঁড়িয়ে হাসল এবং বলল, তুমি সফল হলে মাধুরী। তুমি আবার তোমার শক্তি ফিরে পেয়েছ গু। এবার মাধুরী হেসে উঠল। সে জানত সত্যিকারের শক্তি কখনোই বাহ্যিক ক্ষমতার মধ্যে নয়, বরং তা ছিল হৃদয়ের গভীরে। তাকে যে দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তা তার আত্মার পরিপূর্ণতা আনতে সাহায্য করেছিল। সে তার ভুলগুলো শিখে এবার অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। মাধুরী এবার তার নতুন শক্তি নিয়ে জঙ্গলে ফিরে গেল। আর সে যখন সবার জন্য শান্তি ও সমৃদ্ধি আনতে শুরু করল, তখন তার দুঃখ ধীরে ধীরে দূর হতে লাগল। সবার মুখে হাসি ফুটল এবং জঙ্গল আবার আগের মতোই সবুজ হয়ে উঠল। নদী, জলপ্রপাত, হ্রদ সবকিছু আবার শান্ত হয়ে গেল। এভাবে মাধুরী তার যাত্রা শেষ করল। কিন্তু সে জানত প্রকৃত শক্তি মানুষের মধ্যে থাকে, যদি তারা একে অপরকে সাহায্য করে এবং নিজের ভুলগুলো শিখে পরিপূর্ণতা অর্জন করে। মাধুরী, একসময়কার দুঃখী জলপরী, এখন একটি শক্তিশালী ও শান্ত জলপরী হয়ে উঠেছিল। এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে সবাই শান্তিতে বাস করত। চারদিকে ছিল সবুজ বনায়ন, বিশাল নদী আর ঝর্ণা, আর মিষ্টি সুরের পাখির গান। গ্রামবাসীরা নদীকে শ্রদ্ধা করত, কারণ তারা বিশ্বাস করত নদী শুধুমাত্র জলই দেয় না, তার মধ্যে লুকিয়ে থাকে এক বিশেষ শক্তি। নদী ছিল সেই জায়গা যেখানে জীবনের সব রহস্য মিলিয়ে গিয়েছিল। একদিন গ্রামবাসীরা নদীর পাশের গাছতলায় এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখে।
একটি সুন্দরী জলপরী নদীর পাড়ে উঠে এসেছে। তার শরীর ছিল সাদা রঙের রেশমের মতো, চোখে মিষ্টি আলো আর সারা শরীর জুড়ে ঝলমল করত যেন হাজারো তারা একসাথে জ্বলছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার পেটের মধ্যে বড় একটি আলেয়া ফুটে উঠছিল, যা দেখলে মনে হয় সে গর্ভবতী। গ্রামবাসীরা একে অপরকে চিন্তিত চোখে তাকিয়ে থাকল। তারা জানত না এই জলপরী কিভাবে তাদের গ্রামে আসলো, আর এই নতুন রহস্যের পেছনে কি আছে। এই জলপরী যদি সত্যিই গর্ভবতী হয়, তবে তা গ্রামবাসীদের জন্য কত বড় একটি পরিবর্তন নিয়ে আসবে। গ্রামের এক সাহসী ছেলে, রাহুল, যিনি সবসময় নতুন কিছু জানার জন্য আগ্রহী ছিল, সে ঠিক করল যে সে এই রহস্য উদ্ঘাটন করবে। সে নদীর পাড়ে গিয়ে জলপরীর কাছে পৌঁছাল এবং শান্তভাবে বলল, আপনি কে? আপনি কি সত্যিই গর্ভবতী, আর কেন আপনি আমাদের গ্রামে এসেছেন? জলপরী তার সোনালি চোখ তুলে রাহুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি গর্ভবতী। আমি নদীর রাজ্যের অধীশ্বরী, আমার নাম সুমিতা। আমার গর্ভে একটি বিশেষ শিশুর আগমন হতে চলেছে, যে শিশু পৃথিবীতে এক নতুন শক্তি নিয়ে জন্ম নেবে। কিন্তু আমার সন্তান জন্ম দেওয়ার আগে আমাকে কিছু প্রাচীন কাজ সম্পন্ন করতে হবে। তুমি যদি সাহায্য করো, তবে আমি তোমাদের গ্রামকে দুঃখ-দুর্দশা থেকে মুক্ত করতে পারব। রাহুল ভেবে দেখল, এই সুযোগ না পেলেই নয়। সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সুমিতা তখন রাহুলকে জানাল, আমার একটি বিশেষ কাঠের মোড়ক দরকার, যা গহন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। তবে সেই মোরগের পালক শুধু তখনই পাওয়া যাবে যখন তুমি এক মহাকাব্যিক পরীক্ষা সম্পন্ন করবে। রাহুল সাহসের সঙ্গে সুমিতার নির্দেশ মেনে সেই কাঠের মোরগের পালক খুঁজে বের করতে গেল। গভীর অরণ্যে, যেখান থেকে প্রায় কেউ ফিরেও আসেনি, রাহুল তার পথ চলতে লাগল। পথে তাকে নানা ভয়ঙ্কর পশু, যেমন সিংহ, ভালুক এবং বিষাক্ত সাপের মুখোমুখি হতে হল। কিন্তু রাহুল হার মানেনি। তার মনের মধ্যে ছিল এক আশা, যে তাকে শিখিয়েছে জলপরী। বিপদ পেরিয়ে একদিন রাহুল কাঠের মোড়কটি খুঁজে পেল। সেই মোড়কটি ছিল অদ্ভুতভাবে বড় এবং তার পালকগুলি ছিল সোনালি রঙের। একে হাতে নিয়ে রাহুল ফেরত আসল গ্রামে। সুমিতা তার হাতে সেই পালক দেখে বলল, তুমি সফল হলেই এখন আমার কাজ সম্পন্ন হতে চলেছে। সুমিতা এক রাতে নদীর তীরে দাঁড়িয়ে সেই কাঠের মোরগের পালক দিয়ে একটি জাদুকরি আচার সম্পন্ন করল। আচারটি শেষ হতে না হতেই নদীর তল থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসল এবং সুমিতার পেটের মধ্যে রূপান্তর ঘটতে শুরু করল। তার পেট থেকে বের হয়ে আসা শিশুটি ছিল এক অপূর্ব শিশু, যার চোখে ছিল পৃথিবী জুড়ে থাকা সমস্ত রহস্য। তার মুখে ছিল এক মিষ্টি হাসি এবং তার হাত থেকে সোনালি আলো বের হচ্ছিল। সুমিতা তখন রাহুলকে বলল, এই শিশুটি এখন পৃথিবীতে আসে এবং সে একটি নতুন যুগের সূচনা করবে। তোমাদের গ্রামকে দুঃখ এবং দুর্দশার হাত থেকে মুক্তি দেবে। এই শিশুর মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। তুমি যদি এই শিশুটিকে সঠিক পথে পরিচালনা করতে পারো, তবে তোমরা সুখী ও সমৃদ্ধ হবে। রাহুল, যিনি এই ঘটনা নিজের চোখে দেখেছিলেন, এখন বুঝতে পারছিল যে সে শুধু এক গরিব ছেলে নয়, বরং একটি বৃহৎ অভিযানের অংশ। সেই শিশুটির আগমন যেন গ্রামকে এক নতুন দিশা দেখাচ্ছিল। বছর গড়িয়ে গেল, শিশুটি বড় হতে লাগল। তার নাম রাখা হল অমিত। অমিতের মধ্যে ছিল আশ্চর্য শক্তি। একদিন সে নদীকে বলল, মা, আমি পৃথিবীকে শান্তির পথে নিয়ে যাব। অমিতের ক্ষমতা অমিত ছিল। সে নদী থেকে জল নিয়ে আসত, যেটা গ্রামের সবাইকে সুস্থ রাখত। তার স্পর্শে ফুল গড়ে উঠত, আর আকাশে রংধনু উজ্জ্বল হতে শুরু করেছিল। গ্রামের লোকেরা বুঝতে পারল যে এই শিশুটি তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনে দিয়েছে। গ্রামবাসীরা অমিতের প্রশংসা করতে লাগল, আর সুমিতাকে তারা কৃতজ্ঞতা জানালেন। একদিন যখন অমিত বড় হয়ে গেল, সে জানাল, এখন সময় এসেছে আমাকে ফিরে যেতে। আমি পৃথিবীকে আরও ভালোবাসার পথে নিয়ে যাব। আমার কাজ এখানেই শেষ। সুমিতা এবং অমিত নদীর তীরে একসাথে দাঁড়িয়ে শেষবারের মতো গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিল। এরপর থেকে গ্রামবাসীরা জানত যে তাদের গ্রাম আর কখনোই কোনো দুঃখ-দুর্দশার মুখোমুখি হবে না। সুমিতা এবং তার শিশুটির জাদুকরী শক্তির কারণে তারা শান্তিতে বাঁচতে থাকবে। আর নদী, যা একসময় শুধুমাত্র জল দিয়েছে, আজ তার মধ্যে এক নতুন আশার আলোকরেখা ছিল, যা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে। তাদের গল্প আজও গ্রামের ছোট ছোট শিশুরা গল্পের মতো শুনে। গল্পের মধ্যে থাকে প্রেম, সাহস এবং এক অদ্ভুত শক্তির উপস্থিতি, যা পৃথিবীকে সুন্দর এবং সুখী করে। প্রাচীনকালে এক ছোট গ্রামের পাশে ছিল একটি গভীর বন, যেখানে অদ্ভুত সব গাছপালা আর শান্ত নদী বয়ে চলত। সেই গ্রামে বাস করতেন একজন কাঠুরিয়া, নাম তার রামু। রামু ছিল অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিদিন সকালে গাছের ডাল কাটতে, কাঠ সংগ্রহ করতে বনভূমিতে চলে যেত।
তার জীবনে ছিল না কোনো আরাম, কোনো শান্তি। দিনরাত কাঠ কেটে বন থেকে সরবরাহ করা কাঠ বিক্রি করেই তার জীবন চলত। একদিন রামু গভীর বনে গিয়ে একটি বিশাল গাছ কাটতে শুরু করল। গাছের ছায়ার নিচে কাজ করার সময় হঠাৎ তার নজরে পড়ল একটি অদ্ভুত দৃশ্য। একটা ছোট নদীর ধারে বসে থাকা একজন যুবতী মহিলা দেখাল। তিনি হালকা গোলাপি শাড়ি পরেছিলেন এবং তার চোখে ছিল এক ধরনের গভীর চাহনি। রামু প্রথমে ভেবেছিল হয়তো সে কোনো গ্রাম্য মেয়ে, কিন্তু তার পোশাক আর অদ্ভুত দৃষ্টির মধ্যে কিছু ছিল যা রামুর কাছে অপরিচিত। কিছুক্ষণ পরে সে সাহস করে মেয়েটির কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছ? একা একা? মেয়েটি মিষ্টি হাসল এবং তার চোখে একটি অদ্ভুত নরমতা ছিল। আমি নদীর সঙ্গী, আমি এখানে বসে নদীকে কথা বলছি, সে বলল। তুমি কি জানো নদীও কথা বলে? রামু অবাক হয়ে বলল, নদী কথা বলে? তুমি তো মজা করছ। মেয়েটি আবার হাসল। তুমি যদি ভালো করে শুনো, নদী তোমাকে অনেক কিছু বলবে। কিন্তু তোমার হৃদয়ে শান্তি থাকতে হবে, তবেই তুমি শুনতে পাবে। তোমার নাম কি? রামু কিছুটা অবাক হয়ে উত্তর দিল, আমার নাম রামু। তুমি কি জানো আমি প্রতিদিন এই বনেই কাজ করি, গাছ কাটার জন্য। তবে তুমি বলছ নদী কথা বলে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আমি তো নদীকে ভালোবাসি, আর নদীও আমাকে। তুমি আসো, একটু নদীর পাশে বসো। তুমি হয়তো শোনো খে। রামু প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু কিছু সময়ের জন্য ছুটির পরে সে নদীর কাছে গিয়ে বসল। সত্যিই নদীর পাশে বসে সে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করল। যেন নদী তার সমস্ত ক্লান্তি, ব্যথা ও অশান্তি শুষে নিচ্ছে। সে প্রথমবারের মতো প্রকৃতির সেই অমায়িক সঙ্গ উপভোগ করল। সে মেয়েটির নাম জানতে চাইল, এবং সে বলল, আমার নাম চন্দনা। আমি গ্রামের একজন সাধারণ মেয়ে। তবে নদী আমার বন্ধু, তাই আমি তার কাছে এসে কথা বলি। রামু অবাক হল। সে কখনো ভাবেনি এমন একটা শান্ত এবং প্রাঞ্জল মেয়ে তার মতো একজন কঠোর কাঠুরিয়ার সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু চন্দনার সাথে তার আলাপ, তার খোলামেলা আড্ডা তাকে এক অন্য পৃথিবীর অনুভূতি দিল। দিনের পর দিন রামু আর চন্দনা প্রায় নদীর পাশে মিলিত হতে লাগল। রামু তার কাঠ কাটার কাজের পর কিছু সময় নদীর ধারে বসে চন্দনার সাথে কথা বলত। চন্দনা তাকে জীবন এবং প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিত। মাঝে মাঝে রামু একটু বিরক্ত হয়ে বলত, চন্দনা, তুমি শুধু নদীর কথা বলো কেন? কিছু মানুষও তো খুব গুরুত্বপূর্ণ। চন্দনা হেসে বলত, হ্যাঁ, মানুষ গুরুত্বপূর্ণ, তবে প্রকৃতি আমাদের মা। তুমি জানো প্রকৃতি ছাড়া কিছুই সম্ভব নয়। এই নদী, এই গাছপালা, এই বাতাস, সব কিছু আমাদের জীবনকে সহজ করে দেয়। তবে মানুষ কখনো কখনো প্রকৃতিকে ভুলে যায়। এভাবে রামুর জীবনে চন্দনার উপস্থিতি বাড়তে থাকল। তবে একদিন চন্দনা হঠাৎ রামুকে বলল, আজ তোমার কাজ শেষ হলে আমার কাছে আসো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। রামু অবাক হয়ে বলল, কি কথা চন্দনা? চন্দনা বলল, এটা আমার জন্য বিশেষ কিছু। আমি আশা করি তুমি আমাকে বুঝবে। রামু কাজ শেষ করে চন্দনার কাছে গেল। চন্দনা বলল, তুমি জানো আমি এখানে শুধু নদীর কাছেই বাস করি। আমি এক ধরনের জীবনযাপন করি যেখানে কোনো গোপনীয়তা নেই, কোনো লুকানো বিষয় নেই। তবে এই বন আর নদী কখনো কখনো বিপদও ডেকে আনে। বন থেকে লোকেরা আমাদের শিকারী হিসেবে দেখতে শুরু করেছে। তাদের শিকারী তাড়না বন্ধ হলে আমি আর এখানে থাকতে পারব না। রামু এবার চমকে গেল। সে কিছু বুঝতে পারছিল না। চন্দনা কি শিকারীদের কথা বলছে? সে কি খারাপ কিছু করবে? চন্দনা বলল, তুমি মনে করো আমি কি কোনো বিপদে আছি? কিন্তু প্রকৃতির পক্ষে আমরা কেউ কিছু করতে পারি না। আমাদের যা আছে তা কেবল আমাদের সম্পর্ক, আমাদের শান্তি। আর যখন মানুষের চোখে বিপদ, তখন আমাদের এই শান্তিকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। রামু কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর বলল, তুমি কি এই বন থেকে চলে যাবে? চন্দনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার জন্য এটাই শ্রেয়। তবে তুমি যদি আমাদের প্রকৃতিকে ভালোবাসো, তবে কখনো তার ক্ষতি করো না। তার প্রতি শ্রদ্ধা রাখো। আমি তোমার মতো একজন মানুষের কাছ থেকে এমন কিছু আশা করব না, কিন্তু আমি চাই তুমি যতটা সম্ভব মানুষের মধ্যে এই ভালোবাসা ছড়িয়ে দাও। রামু চুপ করে শুনল। সে বুঝতে পারল প্রকৃতির প্রতি শ্রদ্ধা তার জীবনেও অনুপস্থিত ছিল। চন্দনা তাকে যে শিক্ষা দিল তা তার মনের মধ্যে গভীর প্রভাব ফেলল। দীর্ঘ কয়েক সপ্তাহ পর রামু আর চন্দনা একে অপরের সঙ্গ থেকে বিদায় নিল। চন্দনা নদীর কাছে চলে গেল, কিন্তু রামু তার জীবন আর কখনো আগের মতো ছিল না। সে বুঝতে পারল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনেক গভীর। সেই সম্পর্ককে শ্রদ্ধা জানানো জরুরি।
একদিন রামু যখন কাঠ কাটতে গেল, সে বনের গাছপালা কাটার আগে খুব সতর্ক হল। সে জানল এই গাছগুলির মধ্যে কোথাও চন্দনার মতো একজন বন্ধুর স্পর্শ রয়েছে। সে আর কখনো বৃক্ষ কর্তন করবে না, যদি না সে সত্যিই প্রয়োজনীয় মনে না করে। এভাবেই রামুর জীবন পরিবর্তিত হল, এবং সে চন্দনার দেওয়া শিক্ষা কখনো ভুলেনি। নদী, গাছ, বাতাস সবকিছুই তার বন্ধু হয়ে উঠল। প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, এ ছিল সেই অসম্ভব বন্ধুত্বের পাঠ যা রামু চন্দনার কাছ থেকে শিখেছিল। একদিন এক ছোট্ট গ্রামে বসবাস করত এক রাজপুত্র, নাম তার রাজীব। রাজীব ছিল খুব সাহসী এবং দয়ালু। সে পাহাড়, বন, নদী সব জায়গাতেই ঘুরে বেড়াত। তার সবচেয়ে প্রিয় স্থান ছিল গ্রামের পাশের বিশাল নদী, যেখানে সে প্রায়ই সাঁতার কাটতে যেত। নদীর জলে সে বিভিন্ন ধরনের মাছ, শামুক আর জলজ উদ্ভিদ দেখতে পেত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল, নদীর পাশে থাকা একটি পুরনো গাছের নিচে মাঝে মাঝে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত। কেউ কেউ বলত, ওই গাছের নিচে এক রূপকথার জলপরি থাকে, আর সেখানে একটি বাচ্চা নাগিনও থাকে। একদিন রাজীব তার বন্ধুর সঙ্গে সেই গাছের কাছে গিয়েছিল। হঠাৎ করে সে দেখল নদীর তীরে একটি ছোট সাপ বাঁশের পাশে বসে আছে। সাপটি দেখতে অনেক সুন্দর এবং শান্ত ছিল, কিন্তু রাজীব কিছুটা ভয় পাচ্ছিল। তবে তার বন্ধুটি বলেছিল, এটা কোনো ভয়ঙ্কর সাপ নয়, এটা তো এক বিশেষ ধরনের নাগিন। রাজীব তার বন্ধুর কথা বিশ্বাস না করলেও সে সাপটির কাছে চলে গিয়েছিল। সাপটি তাকে কিছুই করেনি, বরং হালকা একটা আওয়াজ করে মাথা নেড়ে চলে গিয়েছিল। পরদিন রাজীব আবার ওই জায়গায় গিয়ে সেই নাগিনটির সঙ্গে দেখা করল। নাগিনটি তাকে এক প্রকার আহ্বান করছিল, যেন কিছু বলতে চাচ্ছিল। সে ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। নাগিনটি তখন তার মাথায় একটি নরম সাপের শরীর রাখল, আর ধীরে ধীরে রাজীবের কাছে এসে কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। রাজীব অবাক হয়ে শোনাল, তুমি কি বলবে? নাগিনটি বলল, আমি এখানে একা আছি। নদীর তীরে অনেক দিন ধরে একা। কিন্তু আমাকে ভয় পেয়ে কেউ কাছে আসে না আগে। রাজীব খুব অবাক হয়ে বলল, তাহলে তুমি কেন একা থাকতে চাও? নাগিনটি চোখের জল ফেলল, অনেক বছর আগে এখানে এক জলপরি আমার বন্ধু ছিল। কিন্তু একদিন সে অদৃশ্য হয়ে যায়। সে তো কোনো সাপকে ভয় পেত না, কিন্তু আজকাল মানুষরা ভয় পায়। আমি একা হয়ে পড়েছি। রাজীব শান্তভাবে বলল, কি দুঃখজনক। আমি তোমার বন্ধু হতে পারি, তুমি একা নও। নাগিনটি রাজীবের কথা শুনে এক মুহূর্তে আশ্বস্ত হল। সে জানল যে এখন থেকে তার পাশে একজন বন্ধু থাকবে। রাজীব প্রতিদিন সাঁতার কাটতে গেলে নাগিনটিকে দেখতে আসত, এবং তারা একসঙ্গে গল্প করত। তাদের বন্ধুত্ব খুব দ্রুত গড়ে উঠল। কিন্তু একদিন নদীর পাড়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। এক দল শিকারী এসে নদীর পাশের গাছের নিচে লুকিয়ে থাকতে শুরু করল। তারা শিকার করতে চাচ্ছিল। নাগিনটি রাজীবকে সাবধান করে দিল, তারা শিকারী। তারা আমাকে খুঁজতে এসেছে। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি বিপদে পড়ব। রাজীব খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু সে হাল ছাড়ল না। সে নদীর পানির মধ্যে ঢুকে গিয়ে জলপরীকে ডাকতে লাগল। জলপরীটিকে সে বেশ কিছুদিন ধরে শুনে আসছিল, কিন্তু আজ সেই জলপরীকে সহায়তা করতে হবে। জলপরী, যেটি নদীর মধ্যে গোপনে বাস করত, তা বেরিয়ে এসে রাজীবের পাশে দাঁড়িয়ে বলল, তুমি কি আমাকে সাহায্য করতে চাও, রাজীব? আমার শক্তি আর তোমার সাহস মিলিয়ে আমরা তাদের সরিয়ে দিতে পারব। রাজীব সাহস নিয়ে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করতে দেব না। পরে রাজীব, নাগিন ও জলপরী একসঙ্গে শিকারীদের দিকে এগিয়ে গেল। তারা প্রথমে খুব নীরবে তাদের আসল উদ্দেশ্য বুঝে ফেলল। তারপর তারা নদীর জলের মধ্যে গড়িয়ে গিয়ে এক শিকারীকে হঠাৎ করে পিছন থেকে চমক দিয়ে বের হয়ে এল। শিকারী ভয় পেয়ে দৌড়তে লাগল। এরপর নাগিনটি সাপের মতো পাক খেয়ে তার আশেপাশে ঘুরতে লাগল। আর জলপরী সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করল। শিকারীরা আতঙ্কিত হয়ে দৌড় দিল, আর তারা কখনো নদীর তীরে ফিরল না। রাজীব, নাগিন ও জলপরী একসঙ্গে জয়ের আনন্দে হাসল। তারা বুঝতে পেরেছিল, বন্ধুত্ব ও সাহসের শক্তি কখনো ভাঙতে পারে না। অবশেষে রাজীব নাগিন এবং জলপরীর সাথে তার বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করল। তিনি প্রতিদিন নদীর পাড়ে গিয়ে তাদের সঙ্গে গল্প করত, আর কখনো শিকারীদের ভয় পাওয়ার প্রয়োজন হয়নি। রাজীবও শিখল, প্রকৃতির প্রতি ভালোবাসা, সাহস ও বন্ধুত্বের শক্তি সবকিছুকে জয়ী করতে পারে। এভাবে রাজীব, নাগিন এবং জলপরী দীর্ঘদিন ধরে ভালো বন্ধু হয়ে থাকল। তাদের বন্ধুত্ব ছিল এক দৃষ্টান্ত, যা গ্রামের সকল মানুষদের মনে চিরকাল অম্লান হয়ে রয়ে গেল। একদিন এক গ্রামের পাশ দিয়ে নদী বয়ে চলছিল। নদীটি কখনো শান্ত, কখনো চঞ্চল।
তবে একদিন এমন এক বৃষ্টি শুরু হল যে বৃষ্টির কোনো শেষ ছিল না। আকাশের গা দর্ক মেঘগুলো যেন নদীর দিকে এগিয়ে আসছিল, যেন কোনো অদৃশ্য শক্তি নদীর তল থেকে তাকে ডাকছিল। গ্রামের সব মানুষ এই বৃষ্টির মধ্যে ভয়ে ভয়ে ঘরবাড়ি বন্ধ করে নিজেদের নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজতে লাগল। গ্রামের পাশের বিশাল মাঠে এক ছোট্ট বাচ্চা মেয়ে ছিল যার নাম ছিল মধু। মধু খুব সাহসী, একদম অন্যদের মতো ভয় পেত না। তার বাবা মা কাজের জন্য বাইরে ছিলেন, তাই সে একা ছিল। কিন্তু সেদিন যেন মধুর মনে হয়েছিল কিছু অদ্ভুত হতে যাচ্ছে। সে জানত বৃষ্টি শুধু বৃষ্টি নয়, কিছু একটা আছেই এর মধ্যে। তেমনি এক রাতে যখন পুরো গ্রাম ঘুমোচ্ছিল, মধু বাইরে একটি পাখির মতো সরাসরি উড়ে চলে যেতে দেখল। আকাশের ভেতর ওই পাখির মতো কিছুটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠছিল, একে একে চারপাশে আলো ছড়াচ্ছিল। মধু তৎক্ষণাৎ জানল এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে চুপচাপ বের হয়ে এসে দেখে নদীর পাড়ের দিকে কিছু একটা ভেসে আসছে। এটা ছিল একটি জলপরী। তার শরীর ছিল সোনালি রঙের, চোখ দুটি দীপ্তিময় এবং পুচ্ছ ছিল বিশাল। তার চুল ছিল মুক্তা সুতোর মতো সাদা আর সোনালি মিশ্রিত। জলপরীটি একেবারে নদী থেকে উঠে এসে মধুর সামনে দাঁড়িয়ে পড়ল। মধু তখন কিছুতেই ভয় পায়নি, বরং অদ্ভুত এক শান্তি অনুভব করছিল। তুমি কে? মধু অবাক হয়ে জিজ্ঞেস করল। জলপরী মিষ্টি একটি হাসি দিয়ে উত্তর দিল, আমি সাগরের রানী পল্লবী। আমি যখনই আমার দেশে কোনো বিপদ বা অশান্তি অনুভব করি, তখন আমাকে পৃথিবীর উপরে আসতে হয়। মধু চোখ বড় করে শুনছিল। তুমি কি মানুষের সহায়তা করতে পারবে? মধু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। জলপরী পল্লবী হেসে বলল, হ্যাঁ, তবে তোমাকে কিছু শর্ত পূর্ণ করতে হবে। শর্ত কি? মধু প্রশ্ন করল। পল্লবী বলল, তোমাকে প্রথমে নদীর জলে থাকা একটি বিশেষ পাথর খুঁজে আনতে হবে, যেটি অনেক বছর আগে হারিয়ে গেছে। পাথরটি পানির গভীরে রয়েছে। যদি তুমি এটি খুঁজে পাও, তবে আমি তোমার গ্রামকে বন্যা থেকে বাঁচাতে সাহায্য করব। মধু কোনো দ্বিধা ছাড়াই জলপরীর কথামতো নদীর পাড়ে চলে গেল। তার চোখে ছিল দুই বিশ্বাস এবং সাহস। নদীর গভীরতায় কী রহস্য লুকিয়ে আছে সে তা জানত না, কিন্তু সে জানত যদি তার জন্য কিছু বড় কাজে সাহায্য করতে হয়, তাহলে তাকে হারানোর কিছু নেই। নদীর তলদেশে ডুব দিয়ে মধু একটি অদ্ভুত পাথর দেখতে পেল। পাথরটি ছিল বিশাল এবং তার মধ্যে আলো জ্বলছিল, যেন কোনো ভেতর থেকে স্নিগ্ধ শক্তি বের হয়ে আসছিল। মধু সেটি তুলে নিয়ে পানির উপরে উঠে এল। পাথরটি হাতে নিয়ে সে জলপরী পল্লবীর কাছে ফিরে গেল। পল্লবী পাথরটি দেখে মুগ্ধ হয়ে বলল, তুমি খুব সাহসী মধু। তুমি যে কাজটি করেছ তা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাকে আমার শক্তি দেব, যাতে তুমি এই গ্রামটিকে বন্যা থেকে রক্ষা করতে পারো। পল্লবী নিজের আঙুল দিয়ে মধুর মাথায় স্পর্শ করল এবং মধু হঠাৎই এক অদ্ভুত শক্তি অনুভব করল। তার শরীর জোরালো হয়ে উঠল, চোখের সামনে পৃথিবী স্পষ্ট হয়ে উঠল। তার চারপাশে এক ধরনের ঝলমলে আলো দেখা দিল। মধু বুঝতে পারল যে তার মধ্যে অদ্ভুত এক শক্তি প্রবাহিত হচ্ছে, যেন সে পৃথিবীর সমস্ত শক্তি নিজের মধ্যে ধারণ করতে পারছে। পল্লবী তাকে জানিয়ে দিল, এখন তুমি গ্রামটিকে বাঁচাতে পারবে। তোমার এই শক্তি দিয়ে তুমি বন্যার পানির গতিপথ বদলে দিতে পারবে এবং গ্রামকে রক্ষা করতে সক্ষম হবে। তবে মনে রেখো, শক্তির ব্যবহার সঠিক উদ্দেশ্যে করো, তাহলে তুমি কখনোই পরাজিত হবে না। মধু মাথা নেড়ে বলল, আমি জানি পল্লবী। আমি প্রতিজ্ঞা করি, আমি তোমার দেওয়া শক্তি ব্যবহার করে গ্রামটিকে রক্ষা করব। তারপর মধু নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে পানির দিকে ইশারা করল। অবিলম্বে নদীর পানির ধারা থেমে গেল। পানির স্তর ধীরে ধীরে নিচে নামতে শুরু করল, যেন একটি অদৃশ্য শক্তি তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। গ্রামের আশপাশের নদীর পানি গড়িয়ে গড়িয়ে ফিরে যেতে শুরু করল, আর মধু দেখল পল্লবীর দেওয়া শক্তির কারণে পানি আর বাড়ছে না। গ্রামের মানুষগুলো ঘর থেকে বের হয়ে এসে দেখল নদীর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তারা একে একে বিশ্বাস করতে পারছিল না এই কাজটি কিভাবে সম্ভব হল। তারা দেখতে পেল নদীর পাড়ে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখে একটি অদ্ভুত দীপ্তি। সবাই জানল এটা মধু এবং তার অদ্ভুত শক্তি গ্রামটিকে রক্ষা করেছে। কিভাবে তুমি এটি করেছ? গ্রামের বড়রা মধুকে জিজ্ঞেস করল। মধু হাসি মুখে উত্তর দিল, আমি শুধু একটি কাজ করেছি যা ছিল সঠিক। সেই রাতেই মধু বুঝল সাহস ও বিশ্বাসের শক্তি কোনো সীমা জানে না। তার অসীম বিশ্বাস এবং সাহসিকতায় গ্রামের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেল। পল্লবী, জলপরী তাকে উপহার দিয়েছিল তার বিশাল শক্তি, কিন্তু মধু জানত এই শক্তি ব্যবহার করার দায়িত্ব কেবল তারই। তবে পল্লবী আর ফিরে গেল না। সে জানাল, তুমি যখনই বিপদে পড়বে আমি আবার তোমার সাহায্যে আসব।
তবে মনে রেখো, কখনও নিজের শক্তি অন্যায় কাজে ব্যবহার করো না গো। তারপর পল্লবী নদীর তলদেশে ফিরে গেল, আর মধু নিজের শক্তি দিয়ে গ্রামকে আরও উন্নতির পথে নিয়ে গেল। তার সাহস, বিশ্বাস এবং অদ্ভুত শক্তির কারণে গ্রামটি শান্তি পায়। এভাবে মধুর জীবনে এক নতুন যুগের সূচনা হল। এক সময়ের কথা, ছোট্ট একটি গ্রামে বাস করত এক মিষ্টি মেয়ে, নাম ছিল তিথি। তিথি ছিল একদম সাধারণ, তবে তার মধ্যে ছিল একটা অদ্ভুত গুণ, সে সবসময় আশপাশের রহস্যময় জিনিস খুঁজে পেত। একদিন গ্রামের এক পুরনো দোকানে গিয়ে সে একটি অদ্ভুত পুতুল দেখতে পায়। পুতুলটি ছিল অদ্ভুতভাবে সুন্দর, কিন্তু তার চোখগুলো ছিল অদ্ভুতভাবে গা-ডগ। দোকানদার জানাল, এই পুতুলটি অনেক পুরনো এবং এটি এক ভুতুড়ে খেলায় অংশ নেয়। তিথি পুতুলটি কিনে নিয়ে ঘরে ফিরল। এক রাতে যখন সে ঘুমাচ্ছিল, হঠাৎ পুতুলটির চোখ গ্লো করতে শুরু করল। পুতুলটির মধ্যে এক অদৃশ্য শক্তি ছিল, যা তিথির মনের মধ্যে অদ্ভুত এক জাদু সৃষ্টি করল। পুতুলটি যেন কথা বলছিল, আর তিথির মনে ভাবনা আসছিল, এটা কি সত্যিই ঘটছে। পরের দিন সকালে তিথি দেখল পুতুলটি তার সামনে একে একে ছোট ছোট নাচ এবং খেলায় অংশ নিচ্ছে। অদ্ভুত মনে হচ্ছিল যেন পুতুলটি নিজেই তার দিকনির্দেশনা দিচ্ছিল। তিথি একে একে পুতুলের সব খেলায় অংশ নিতে শুরু করল। পুতুলের সঙ্গে মজা করতে করতে তিথি বুঝতে পারল যে এই খেলাগুলি সাধারণ নয়। পুতুলটি যে বিশেষ শক্তি ধারণ করেছিল তা তার আশপাশে এক নতুন ধরনের পৃথিবী সৃষ্টি করতে সক্ষম। কিছুদিন পরে তিথি জানতে পারল যে এই পুতুলটি এক অতিপ্রাকৃত জাদুর অংশ, যার মধ্যে রয়েছে এক রহস্যময় জগৎ। সেই জগৎ শুধুমাত্র পুতুলের খেলাতেই প্রবেশ করা সম্ভব। একদিন পুতুলটি তিথিকে সেখানকার দরজা খুলে দিতে বলল। ভয় পেলেও তিথি তার সাহসী হৃদয়ে সে দরজা খুলে দিল। পুতুলের জাদুতে তিথি অজানা এক দুনিয়ায় চলে গেল। সেখানে সে দেখল এক বিস্ময়কর বিশ্ব, যেখানে সব কিছু ছিল উল্টো। গাছের পাতাগুলি উড়ে বেড়াচ্ছিল, নদী উল্টে গিয়েছিল আকাশে, আর সব প্রাণী কথা বলছিল। তিথি জানত না এই জগতে সে কি করবে, তবে পুতুলটি তাকে সাহস দিল। শেষমেশ তিথি বুঝতে পারল যে এই জগতের শক্তি শুধুমাত্র ভালোবাসা, সাহস এবং বন্ধুত্ব দিয়ে সম্ভব। সে এবং পুতুল একসাথে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে এই জাদুকরী পৃথিবী থেকে ফিরতে সক্ষম হল। তিথি আর পুতুলের বন্ধুত্ব এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকল, যেটি তার জীবনে এক নতুন রঙের জাদু এনেছিল। তিথি এখন জানে যে শুধু বাস্তব নয়, স্বপ্নের জগতও কখনো কখনো সত্যি হয়ে ওঠে।